তো গবেষণা শেষ। এখন সামনে কি? একগাদা ডেটা, তাই না? একদম তথ্যের পাহাড়। প্রশ্ন হলো, এই পাহাড় কেটে রাস্তা বানাবো কি করে? মানে এই বিশাল ডেটার স্তূপ থেকে আসল জ্ঞানটা বের করে আনবো কিভাবে? আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। চলুন ডেটা বিশ্লেষণের এই ইন্টারেস্টিং জার্নিটা শুরু করা যাক। মনে করে দেখুন, আগের পর্বে আমরা ডেটা কালেকশনের বিভিন্ন উপায় নিয়ে কথা বলেছিলাম, কিন্তু শুধু তথ্য জমা করলেই তো কাজ শেষ হয়ে যায় না, তাই না? আসল চ্যালেঞ্জ তো হলো সেই কাঁচা তথ্যের স্তূপ থেকে কাজের জিনিসটা বের করে আনা। আর এখানে আসল প্রশ্নটা চলে আসে, এই যে এত এত অগোছালো তথ্য, এই বিশৃঙ্খলার ভেতর থেকে আমরা কিভাবে একটা পরিষ্কার আর কাজের সিদ্ধান্তে পৌঁছাতে পারি? এর উত্তর একটাই: ডেটা বিশ্লেষণ। দেখুন, ডেটা বিশ্লেষণ হলো একটা গোছানো প্রক্রিয়া। এখানে আমরা কাঁচা ডেটাকে পরিষ্কার করি, সাজাই এবং তারপর সেটাকে ব্যাখ্যা করি। সহজ করে বললে এটা একটা ম্যাপের মতো, যা আমাদের তথ্যের জঙ্গল থেকে রাস্তা দেখিয়ে একেবারে জ্ঞানের দরজায় পৌঁছে দেয়। এই পুরো যাত্রায় আমরা মূলত চারটা জিনিস দেখব। প্রথমে বুঝব ডেটা বিশ্লেষণ জিনিসটা ঠিক কি, তারপর গুণগত আর পরিমাণগত এই দুটো মেন রাস্তা নিয়ে জানব, আর শেষে দেখব নিজেদের গবেষণার জন্য ঠিক কোন রাস্তাটা বেছে নিতে হবে। ডেটা বিশ্লেষণের শুরুতেই আমাদের একটা মোড়ে এসে দাঁড়াতে হয়। কোন দিকে যাব সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদের ইচ্ছে বা সুবিধার ওপর নির্ভর করে না। এটা পুরোপুরি নির্ভর করে আমাদের মূল রিসার্চ কোয়েশ্চেনের ওপর। আচ্ছা, তাহলে দেখুন, আমাদের সামনে দুটো আলাদা রাস্তা। একদিকে আছে গুণগত বা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, এটা ফোকাস করে কেন আর কিভাবে এই প্রশ্নগুলোর ওপর। মানে মানুষের অভিজ্ঞতা, তাদের গল্প, এই সব কিছুর গভীরে যাওয়া। আর অন্যদিকে আছে পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। এটা হলো সংখ্যার খেলা, কতজন বা কতটা এই ধরনের প্রশ্নের উত্তর খোঁজে। সোজা কথায়, একটা পথ আমাদের গভীরে নিয়ে যায় আর অন্যটা সবকিছু গুণে মেপে দেখে। চলুন তাহলে প্রথমে গুণগত পথটা নিয়েই একটু বিস্তারিত কথা বলা যাক। এই রাস্তাটা আমাদের মানুষের অভিজ্ঞতা, অনুভূতি আর গল্পের গভীরে ডুব দিতে সাহায্য করে। এখানে ডেটা মানে কিন্তু সংখ্যা নয়, বরং শব্দ, ছবি বা নানা পর্যবেক্ষণ। গুণগত বিশ্লেষণের কয়েকটা বেশ পপুলার মেথড আছে, যেমন ধরুন থিমেটিক অ্যানালিসিস। এখানে গবেষকরা ইন্টারভিউ বা লেখা থেকে বারবার ফিরে আসা মূল আইডিয়া বা থিম খুঁজে বের করেন। আবার কন্টেন্ট অ্যানালাইসিসে কোনো শব্দ কতবার ব্যবহার হয়েছে সেটা গোনা হয়। ন্যারেটিভ অ্যানালাইসিস মানুষের বলা গল্পের গঠনটা বিশ্লেষণ করে। আর ডিসকোর্স অ্যানালাইসিস দেখে যে ভাষা কিভাবে সামাজিক পরিস্থিতিতে অর্থ তৈরি করছে। কিন্তু প্রশ্ন হলো, এই থিমগুলো খুঁজে বের করে কিভাবে? এর মূল প্রসেসটা হলো কোডিং। প্রথমে ওপেন কোডিংয়ের মাধ্যমে ডেটাকে ছোট ছোট অংশে ভেঙে লেবেল দেয়া হয়। এরপর অ্যাক্সিয়াল কোডিংয়ে এই লেবেল বা কোডগুলোর মধ্যে কানেকশন তৈরি করে একটা স্ট্রাকচার বানানো হয়। আর একদম শেষে সিলেক্টিভ কোডিংয়ের মাধ্যমে মেইন থিমগুলোকে ফাইনাল করে একটা গোছানো থিওরিতে পৌঁছানো হয়। এভাবে কিন্তু অগোছালো টেক্সট থেকে দারুণ সব থিম বেরিয়ে আসে। বেশ, এবার চলুন দ্বিতীয় রাস্তাটা দেখি। এটা হলো পরিমাণগত বিশ্লেষণ। এই রাস্তার ভিত্তি হল সংখ্যা, পরিমাপ আর স্ট্যাটিস্টিক্স। এখানে অনুভূতির চেয়ে পরিমাপযোগ্য প্রমাণ অনেক বেশি জরুরি। পরিমাণগত বিশ্লেষণের একদম প্রথম আর বেসিক স্টেপটাই হল বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। এর কাজটা খুব সোজাসাপটা। যে ডেটাটা সংগ্রহ করা হয়েছে সেটাকে সংক্ষেপে বর্ণনা করা, যেমন অ্যাভারেজ কত, মোট কতজন বা পার্সেন্টেজ কত, এইসব বের করে ডেটা সেটের একটা পরিষ্কার ছবি তুলে ধরা। এই বার চার্টটার দিকে একবার তাকান। ডেসক্রিপটিভ অ্যানালিসিসের পাওয়ারটা কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এক নজরেই পরিষ্কার যে টিনেজারদের মধ্যে প্ল্যাটফর্ম এ সবচেয়ে বেশি পপুলার। কোনো কঠিন থিওরি নয়, জাস্ট ডেটার একটা সিম্পল আর ক্লিয়ার ছবি। কিন্তু আমরা যদি শুধু বর্ণনা করেই থেমে না থেকে কোনো ভবিষ্যৎবাণী করতে চাই, তখন কি হবে? ঠিক এখানেই আসে অনুমানমূলক বা ইনফারেন্সিয়াল অ্যানালিসিস। এই মেথডে আমরা একটা ছোট স্যাম্পল বা নমুনার ডেটা অ্যানালাইসিস করে একটা বিশাল জনগোষ্ঠী বা পপুলেশন সম্পর্কে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করি। ইনফারেন্সিয়াল অ্যানালাইসিসের হাত হল হাইপোথেসিস টেস্টিং। ব্যাপারটা কিভাবে কাজ করে? গবেষক প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করেন, তারপর দুটো উল্টো হাইপোথেসিস বানান। একটা হলো নাল হাইপোথেসিস, যেটা বলে যে কোনো প্রভাব নেই, আর অন্যটা অল্টারনেটিভ হাইপোথেসিস, যেটা বলে যে প্রভাব আছে। এরপর স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে দেখা হয় যে নাল হাইপোথেসিসকে বাতিল করার মতো যথেষ্ট প্রমাণ আছে কিনা। এই হাইপোথেসিস টেস্ট করার জন্য কিন্তু অনেক রকম টুলস বা টেস্ট আছে। যেমন যদি দুটো গ্রুপের অ্যাভারেজ তুলনা করার দরকার হয়, তখন টি টেস্ট ব্যবহার করা হয়। আর যদি 3 বা তার বেশি গ্রুপের মধ্যে তুলনা করতে হয়, তখন অ্যানোভা
কাজে লাগে। কোন টেস্টটা ব্যবহার করা হবে সেটা পুরোপুরি নির্ভর করে ডেটার ধরন আর রিসার্চ কোয়েশ্চেনের উপর। তাহলে আমরা গুণগত আর পরিমাণগত এই দুটো রাস্তা সম্পর্কেই তো জানলাম। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটার মুখোমুখি হওয়ার সময় হয়েছে। যখন কোনো গবেষক তার ডেটা নিয়ে বসেন, তখন তাকে এই সিদ্ধান্তটা নিতেই হয় তিনি কোন পথে এগোবেন, গল্পের গভীরে যাবেন নাকি সংখ্যার মাধ্যমে সব কিছু মাপবেন। এর উত্তরটা কিন্তু খুবই লজিক্যাল। রাস্তা দেখাবে আপনার রিসার্চ কোয়েশ্চেন। যদি প্রশ্নটা হয় কেন বা কিভাবে আর এর জন্য গভীর অনুধাবনের দরকার হয়, তাহলে গুণগত পথটাই বেস্ট। আর যদি প্রশ্নটা হয় কতটা বা কতগুলি আর পরিমাপের দরকার হয়, তাহলে অবশ্যই পরিমাণগত পথটা বেছে নিতে হবে। সুতরাং আসল কথা হলো, এই সিদ্ধান্তটা কোনো ব্যক্তিগত পছন্দের ব্যাপার না। এটা একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত যা পুরোপুরিভাবে গবেষণার লক্ষ্য ঠিক করে দেয়। সঠিক প্রশ্নই কিন্তু আপনাকে সঠিক পথের দিকে নিয়ে যাবে। ডেটা বিশ্লেষণ তো হয়ে গেল, কিন্তু এই অ্যানালিসিস থেকে যা পাওয়া গেল সেটাকে ব্যাখ্যা করে একটা গোছানো রিপোর্ট তৈরি করাও তো একটা বড় কাজ। আমাদের এই সিরিজের ফাইনাল পর্বে আমরা ঠিক সেই বিষয়টাই দেখব। আজকের এই পুরো আলোচনাটা তৈরি করা হয়েছে এখানে দেখানো উৎসগুলোর ওপর ভিত্তি করে, যা আমাদের প্রত্যেকটা স্লাইডকে তথ্য দিয়ে আরও সমৃদ্ধ করেছে। ডেটা বিশ্লেষণের এই আলোচনা এখানেই শেষ হচ্ছে। আশা করি তথ্য থেকে জ্ঞান খুঁজে বের করার এই দুটো রাস্তার মূল পার্থক্য আর ব্যবহার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। পরের পর্বে দেখা হবে কিভাবে এই বিশ্লেষণকে একটা পূর্ণাঙ্গ রিপোর্টে পরিণত করা যায়।